নিজের শহর নিজের দেশ থেকে বহু দূরে দিনের পর দিন থাকতে থাকতে বিদেশি খাবার দাবারে যখন ক্লান্তি এসে যায়, তখন মন চায় চিরচেনা পছন্দসই দেশি কিছু খাবার। কিন্তু চাইলেই তো আর সবসময় তা হয়ে ওঠে না। সেসবের নাগাল পেতে হলে পাড়ি দিতে হয় বেশ অনেকটা পথ, আর তাতে খাটনিও পড়ে যায় অনেকটা। যথেষ্ট সময় হাতে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে ঘুরে দেখে বেছে নিতে হয় দরকারি সব মাল মশলা। তারপর বাড়ি ফিরে জমিয়ে খুন্তি নেড়ে আরো কিছুটা ধৈর্য আর সময় ব্যয় করার পর পাতে পড়ে মন জুড়ানো প্রিয় সব খাবার। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনস্বিতা। পরিযায়ীর চোখে নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু নিজের শহর নিজের দেশ থেকে যখন বাঙালি বহু দূরে বেরিয়ে পড়ে, তখন সবসময় আর মাছে ভাতে বাঙালি হয়ে থাকা যায় না। তার একটা বড় কারণ হচ্ছে, যদিও এখন সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় ইন্ডিয়ান স্টোরগুলো তৈরি হয়ে গেছে, যারা দেশের বাইরে রয়েছেন বিভিন্ন জায়গায় সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন, তারা এইসব স্টোরগুলো থেকে নিজের দেশের জিনিসপত্র, নিজের পছন্দের জিনিসপত্র পেয়ে থাকেন। কিন্তু মুশকিলটা হয় তখন যখন নিজেদের বাড়ির কাছাকাছি সেরকম কোনো ইন্ডিয়ান স্টোর থাকে না। তো আমাদেরও সেরকমই অবস্থা। নেদারল্যান্ডসে আমরা যেই জায়গায় থাকি, জান্ডামে, সেখানে ইন্ডিয়ান কোনো স্টোর নেই। তো যখন কোনো অথেন্টিক ইন্ডিয়ান খাবার খেতে ইচ্ছে হয়, মনে করুন মশলা পাঁপড় খেতে ইচ্ছে করছে, কিংবা কোনো অথেন্টিক ইন্ডিয়ান সবজি খেতে ইচ্ছে করছে, কিংবা মাছ খেতে ইচ্ছে করছে, তো সবসময় সেটা পাওয়া যায় না ইচ্ছে হলেই। তো যেতে হয় বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, যেখানে ইন্ডিয়ান স্টোর রয়েছে সেরকম কোনো জায়গায়, বা অনেক সময় অনলাইনে অর্ডার করে আনানো যায়। তো আমরা সাধারণত এখানকার যে সুপার মার্কেটগুলোতে মাছ পাওয়া যায়, মনে করুন স্যামন কিংবা পাঙাশ, চিংড়ি, এইসবগুলো সাধারণত এনে থাকি। আর সবজি মোটামুটি আমাদের যা খেয়ে থাকি সেগুলো পাওয়া যায় সুপার মার্কেটে। কিন্তু মনে করুন পটল, ঝিঙে, উচ্ছে, এগুলো খেতে ইচ্ছে করছে, কিন্তু সেগুলো পাওয়া যাচ্ছে না। তো তখন আমাদেরকে যেতে হয় সেই ইন্ডিয়ান স্টোরে। তো আজকে ঠিক হয়েছে আমরা সেরকমই একটা ইন্ডিয়ান স্টোরে যাব, আর মাছ কিনবো, সবজি কিনবো, আর দেখতে হবে আর কিছু গেলে হয়তো পছন্দ হয়ে যাবে। এখন আমি রেডি হয়ে গেছি, সৌভিক রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। আর আজকে আমরা যাব আমস্টারডামে দেশি বাজার বলে একটা জায়গা আছে, আর লেলিল্যান্ডে লিটল ইন্ডিয়া বলে একটা দোকান আছে। সেই দুটো জায়গায় আমরা যাব এই সমস্ত কেনাকাটা করতে। আর আমাদের সঙ্গে থাকবে আমাদের দুই বন্ধু সৌমেনদা আর সায়নদা। তো চলুন বেরিয়ে পড়া যাক। মাছ কিনতে যাব, তাই মুখে চওড়া হাসি দুজনেরই। আজ বেশ অনেকদিন পর আমরা এই দোকানটা থেকে বাজার করতে যাচ্ছি। সাধারণত সৌভিকই গিয়ে লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আসে, কিন্তু মাছের দোকানটা আমি চিনতাম না বলে আজ ভাবলাম আমিও দেখে আসি। আর সেই সঙ্গে আপনাদেরও দেখানো হয়ে যাবে নেদারল্যান্ডসের দেশি জিনিসপত্র আমরা কোথা থেকে কিনি। লোকাল ট্রান্সপোর্ট অ্যাপ চেক করে বেলা 11টা নাগাদ বাস স্ট্যান্ডে আসতেই স্টেশনের দিকে যাওয়ার বাসটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। আর 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম জান্ডাম স্টেশনে। অন্যান্য দিন তো কোথাও যাওয়ার থাকলে সোজা স্টেশনে ঢুকে যাই, আজ হাতে কিছুটা সময় রয়েছে, তো চলুন স্টেশনের চারপাশের কিছু জায়গা আপনাদের আজ একটু ঘুরিয়ে দেখাই। জান্ডাম স্টেশনটা রয়েছে এই শহরের মিউনিসিপ্যালিটি বিল্ডিং বা স্টাড হাউসের একদম গা ঘেঁষে। অ্যাডমিনিস্ট্রেটিভ এই বিল্ডিংটিও অপূর্ব সুন্দর। ভীষণ উজ্জ্বল নীল, সবুজ আর সাদা রং, স্ট্রাইকিং ফিচার্স আর লেগো ব্রিক্সের আদলে সাজানো বাড়িগুলোর জন্য জান্ডামকে বলা হয় নেদারল্যান্ডসের লেগো টাউন। রোদ উঠলে এই জায়গাটা যে কত সুন্দর আর ফটোজেনিক হয়ে উঠবে সেটা নিশ্চয়ই আপনারা কিছুটা কল্পনা করতে পারছেন। সারা বছরই এখানে নেদারল্যান্ডসে বেড়াতে আসা টুরিস্টদের ভিড় লেগে থাকে ফটো তোলার জন্য। আমার এখনো পরিষ্কার মনে পড়ে প্রথম যেদিন এখানে এসেছিলাম, ভেবেই অবাক হয়ে গিয়েছিলাম যে বাড়ি থেকে এত কাছেই এমন সুন্দর একটা জায়গা রয়েছে, আর প্রায় প্রতিদিনই যাতায়াতের পথে দেখতে পাবো এই জায়গাটা। এই লেগো টাউনের অন্যতম আকর্ষণ হলো ইন্টেল হোটেল। প্রায় 70টি ট্র্যাডিশনাল জান হাউসের বিভিন্ন অংশ খেলনার মতো জুড়ে জুড়ে তৈরি হয়েছে এই ইউনিক বিল্ডিংটি। শুধু ছবি তুলতেই যে রোজ কত মানুষ এখানে আসেন, এখানে আসার পর থেকে আমি নিজেও যে কতবার এখানে ছবি তুলেছি তার কোনো ঠিক নেই। আসলে এই জায়গাটাই এত সুন্দর, পরিষ্কার দিনে এখানে এলেই মনে হয় একটু ছবি তুলে নিই। আশপাশটা ঘুরে এবার চলুন পা বাড়াই স্টেশনের দিকে। আজ আমাদের প্রথম গন্তব্য লেলিল্যান্ডে লিটল ইন্ডিয়া স্টোর। সায়নদা সৌমেনদা অন্যদিক থেকে সরাসরি দোকানে চলে যাবে, আর আমরা দুজন এদিক থেকে চলে যাব। তো ওদের সঙ্গে একবারে দেখা হবে দোকানে পৌঁছে। ট্রাভেল কার্ড স্ক্যান করে প্ল্যাটফর্মে নামতেই আমাদের ট্রেনও চলে এলো। জান্ডাম থেকে মাঝে একটা স্টেশন পেরিয়ে রয়েছে লেলিল্যান্ড নামে এই স্টেশনটা। আমাদের পৌঁছতে সময় লাগলো মিনিট 20।
এখন শীতকাল যত এগিয়ে আসছে রাস্তায় ততই ঝরা পাতার পরিমাণ বাড়ছে, যেজন্য এই সময়টাকে বলা হয় ফল সিজন। আর চারপাশের গাছপালায় ফুটতে শুরু করেছে অসাধারণ সুন্দর ফল কালার্স। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি দোকানের কাছে। লেলিল্যান্ড তো বটেই, আশেপাশের বহু জায়গা থেকে ভারতীয়রা এখানে আসেন দেশি শাকসবজি, খাবার দাবার সহ অন্যান্য দেশীয় ঘরোয়া জিনিসপত্রের খোঁজে। এই লিটল ইন্ডিয়া স্টোরের নিজস্ব অনলাইন গ্রোসারি ওয়েবসাইটও রয়েছে। বাল্ক অ্যামাউন্টে মাসকাবারি জিনিস নিতে হলে আমরা অনেক সময় সেভাবেও নিয়ে থাকি। 50 ইউরোর ওপর বিল হলে ফ্রি ডেলিভারি হয়ে যায়, আর নয়তো ডেলিভারি ফি হিসেবে দিতে হয় 5 ইউরো। এখন এই দোকানটা বেশ অনেকটা বড় করেছে, আর দোকানের বাইরেই কিছু কিছু জিনিস রাখা থাকে। তবে এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে কাঁচা সবজিগুলো ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তবু একবার এক নজরে দেখি কি কি রয়েছে এখানে। লঙ্কা, ছোট বড় 2 রকমের পেঁয়াজ, পাকা পেঁপে, আদা, রসুন আর নারকেল রয়েছে আলাদা আলাদা সব ঝুড়িতে। দোকানে ঢুকে ভিডিও করার পারমিশন নিয়ে এবার চলুন আপনাদেরকে এক একটা সেকশন ঘুরিয়ে দেখাই। প্রসঙ্গত পারমিশন চাইতেই ভদ্রলোক হেসে বললেন, ভিডিওতে কোনো আপত্তি নেই, তবে দোকানের নাম যেন একটু মেনশন করে দেওয়া হয়। কাজেই এটি কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। এর একমাত্র উদ্দেশ্য হলো নেদারল্যান্ডসে আমরা কোথা থেকে বিভিন্ন দেশীয় জিনিসপত্র কিনি আর সেখানে কি কি পাওয়া যায় সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা। দোকানে ঢুকতেই প্রথম সেকশনে রয়েছে নানা রকম চানাচুর, ডালমুট, নিমকি আর বিভিন্ন ধরনের রেডি টু মেক খাবার দাবারের প্যাকেট। দাম রয়েছে 1.5 ইউরো থেকে 4-5 ইউরোর মধ্যে। তার পরের সেকশনে রয়েছে নানা পরিমাণ আর নানা জাতের চালের বস্তা। উল্টো দিকে শেলফগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের ক্যান্ড খাবার, মশলার পেস্ট, আচার, গুঁড়ো মশলা, বিভিন্ন সসের প্যাকেট আর কৌটো। দাম কিন্তু ঘোরাফেরা করছে সেই 2 ইউরো থেকে 5 ইউরোর মধ্যে। পরিমাণ হিসেবে ভারতীয় মুদ্রায় ভাবতে গেলে অনেকটাই বেশি মনে হওয়া স্বাভাবিক, কিন্তু খেয়ে পড়ে বাঁচতে তো হবে। কারণ একটাই, যতই সুস্বাদু বিদেশি খাবার খাই না কেন, কদিন পর পরই প্রাণ তো হাঁপিয়ে ওঠে সেই দেশি খাবারের টানে। 1 কেজি বা 2 কেজির বিভিন্ন ডালের প্যাকেটের দাম রয়েছে প্রায় 4 থেকে 7 ইউরোর মধ্যে। তাছাড়া আছে রেডিমেড নানা রকম রুটি, পরোটার প্যাকেট। সবজির ফ্রিজে উঁকি দিয়ে দেখি আলাদা সব বক্সে রয়েছে উচ্ছে, বেগুন, ঝিঙে, পটল, আমলকি, ঢেঁড়স সহ আরো অনেক কিছু। এসবের দামও রয়েছে মোটামুটি 200 গ্রামে 3 ইউরোর মতো। দোকানের ভেতরে সব দিক ঘুরতে ঘুরতে দেখি সায়নদা মিষ্টি কেনার জন্য লাইন দিচ্ছে। দীপাবলি উপলক্ষে এখন বিভিন্ন স্ন্যাক্সের পাশাপাশি প্রচুর মিষ্টিও বিক্রি হচ্ছে দোকানে। বেসন বা মতিচুর লাড্ডু, কালাকাঁদ, সোনপাপড়ি সবই বিক্রি হচ্ছে প্রতি কেজি 20 ইউরোতে। উৎসবের মরশুমে প্রতি বছরের মতো এবছরও দোকানে রয়েছে নানা রকম প্রদীপ আর ঘর সাজানোর নানা জিনিসের স্টক। তাছাড়া রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ পুজোর নানা সরঞ্জাম। আমি যতক্ষণে ভিডিও করছিলাম সৌভিক ততক্ষণে জিনিসপত্র কিনে নিয়েছে। সর্ষের তেল, কিছু সবজি, পনির আর মিষ্টি কিনে বাইরে চলে এলাম আমরা। এই দোকানে আমাদের বিল হলো মোটামুটি 24 ইউরো মতো। এর পরের গন্তব্য আমস্টারডামে বাংলাদেশি মাছের দোকান। লেলিল্যান্ড থেকে ট্রেনে করে আমরা চলে এলাম আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে। স্টেশনের বাইরেই রয়েছে ট্রাম লাইন। কলকাতায় তো বহু জায়গায় ট্রাম চলাচল বন্ধ হয়ে গিয়েছে, তবে এখানে কিন্তু অনেক বড় শহরেই নিয়মিত অনেক ট্রাম চলে, আর নিত্যযাত্রীদের সংখ্যাটাও কিন্তু নেহাত মন্দ নয়। আমরাও এখান থেকে ট্রামে চড়ে স্টেশন চত্বর ছাড়িয়ে এবার এগিয়ে চললাম মূল শহরের দিকে। এই এলাকাটা অনেকগুলো কারণে বেশ জনবহুল। একই আমস্টারডাম নেদারল্যান্ডসের রাজধানী শহর। প্রত্যেকদিন সারা বিশ্বের নানা জায়গা থেকে প্রচুর টুরিস্ট যেমন এখানে বেড়াতে আসেন, তেমনি নানা কাজের সূত্রেও আসেন বহু মানুষ। সব মিলিয়ে একটা কসমোপলিটন অ্যাম্বিয়েন্স রয়েছে গোটা শহর জুড়ে। চুপ করে এক জায়গায় বসে থাকলেও কত জাতি, কত ভাষা, কত পোশাকের বৈচিত্র্য যে চোখে পড়ে এখানে এলে। আর সেই সঙ্গে পুরনো সব অলিগলি, রাস্তার দুদিকে নতুন বিল্ডিংগুলোর পাশাপাশি বহু ইতিহাসের সাক্ষী 300-400 বছরের পুরনো বাড়িগুলোর সহাবস্থান যেন এক আবেশ তৈরি করে মনে মনে। সব মিলিয়ে যখনই আমস্টারডামে আসি একটা অসাধারণ চার্ম ফিল করি প্রতিবার। কিছুক্ষণ পর আমরা নেমে পড়লাম প্রিন্সেনগ্রাফট স্টপেজে। আর ট্রাম থেকে নামতেই চোখে পড়ল ফেমাস আমস্টারডাম ক্যানাল
আর ক্যানালের জলে টুরিস্ট বোটের ভেসে চলার চিরপরিচিত দৃশ্য। এই এলাকায় প্রায় প্রতিটা বাড়ির নিচেই রয়েছে অনেক দোকানপাট, আর রাস্তা ক্রস করে একটু এগোতেই দুপাশে রয়েছে দেশি বিদেশি অজস্র রেস্টুরেন্টস। এর মধ্যে অনেকটা বেলাও হয়ে গেছে, এখন সময় প্রায় দুপুর 1:30, তাই ঠিক হলো কোথাও একটা বসে আগে লাঞ্চটা সেরে নেওয়া যাক। অনেকদিন ভালো চাইনিজ খাওয়া হয়নি, অতএব সৌমেনদার রেকমেন্ডেশনে আমরা চলে এলাম জিয়ান ডিলিশিয়াস ফুডস এর সামনে। এখানে প্রায় সব রেস্টুরেন্টস এর সামনেই একটা স্ট্যান্ডে ফুল মেনু কার্ড ডিসপ্লে করা থাকে, তাতে সবার সুবিধেও হয় আর কোনো অকওয়ার্ড সিচুয়েশনেও পড়তে হয় না। আপাতত বেশ কয়েকটা খাবারের দামগুলো একবার চোখ বুলিয়ে ভেতরে চলে এলাম 4 জনে। রেস্টুরেন্টটা খুব একটা বড় না হলেও অ্যাফোর্ডেবল দাম আর ভালো মানের খাবারের জন্য সবসময়ই এখানে বেশ ভিড় থাকে, অনেক সময় খানিকক্ষণ অপেক্ষাও করতে হয়। যদিও আমি এই ভিডিওটা নিয়েছি ভিড় খানিকটা কমার পর, আর আজ লাকিলি আমরা এসেই একটা টেবিল পেয়ে গেছি। অর্ডার দিয়ে চপস্টিক্স দিয়ে কায়দা করতে করতেই একদম গরম গরম সব খাবার চলে এলো আমাদের টেবিলে। চিকেন ফ্রাইড রাইস, এগ র্যাপড ডাক, চিকেন চাউমিন, স্টিমড চিকেন ডাম্পলিং আর হ্যান্ডমেড নুডল স্যুপ দিয়ে জমে উঠলো আমাদের খাওয়া দাওয়া। আর সবকটা আইটেমই কিন্তু বেশ সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া সেরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আমস্টারডামের বিখ্যাত রাইক্স মিউজিয়ামের সামনে। এদেশে আসার পর থেকে হাঁটাহাঁটিটা বেশ ভালোই হয়। এখানে এসে দেখি এই মুহূর্তে টিসিএস আমস্টারডামের ম্যারাথন রান চলছে মিউজিয়ামের একদম সামনের রাস্তাটা দিয়ে। দেশ বিদেশের নানা বয়সের মানুষ তাতে পার্টিসিপেট করেছেন। খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে ম্যারাথন দেখে এবার আমরা পা চালালাম মেট্রো স্টেশনের দিকে। আগেও বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছি এই দেশটা সাইক্লিস্ট, জগার্স, রানার্সদের জন্য একদম স্বর্গরাজ্য। যে কোনো শহরে রাস্তাঘাটে বেরোলেই সেটা ফিল করা যায়। মেট্রো স্টেশনে পৌঁছতেই এক দারুণ চমক অপেক্ষা করেছিল আমার জন্য। প্রায় 47 মিটার লম্বা বিশাল এসকালেটরের সাহায্যে নিচে নামতে সময় লাগলো প্রায় 70 সেকেন্ড। এত লম্বা এসকালেটরে এর আগে কখনো চড়িনি আমি, এই অভিজ্ঞতা এই প্রথম। কি যে অসাধারণ লাগছিল কি বলবো, বারবার একবার উপরের দিকে আর নিচের দিকে তাকাচ্ছি আমি। নামতে নামতে উপরের দিকে তাকিয়ে দেখি স্ক্রিনে পুরো মেট্রো লাইন আর বিভিন্ন স্টেশনগুলোর নাম দেখাচ্ছে। আপনারা কোথাও এত উঁচু এসকালেটরে চড়ে থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট করে। প্ল্যাটফর্মে নেমে আরেকবার গোটা এসকালেটরটা দেখাই আপনাদের। দেখুন কি বিশাল 3টি এসকালেটর রয়েছে পাশাপাশি। প্ল্যাটফর্মে নামার পর অবশ্য বেশিক্ষণ আর অবাক হয়ে থাকার সুযোগ পেলাম না, কারণ প্রায় সঙ্গে সঙ্গেই চলে এলো আমাদের ট্রেন। আমাদের নামতে হবে ঠিক পরের স্টেশনেই। মিনিট 5 মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডেপাইপ স্টেশনে। মেট্রো স্টেশন ছাড়িয়ে ডান দিকে বেশ খানিকটা হেঁটে এগোতেই রয়েছে দেশি বাজার নামে এই দোকানটা। কয়েকজন বাংলাদেশি ভদ্রলোক এই দোকানটা চালান। পারমিশন না পাওয়ায় এখানে অবশ্য আর ভিডিও করতে পারলাম না, তবে এখানকার সেটআপও মোটামুটি আগের দোকানটির মতোই। বিভিন্ন গ্রসারি আইটেমসের সঙ্গে এখানে পাওয়া যায় বাংলাদেশ থেকে আসা বিভিন্ন ধরনের মাছ। এটা হচ্ছে ইলিশ, এটা নিয়েছে 41 টাকা, 28 টাকা কিলো। এটা রয়েছে রুই মাছের ডিম, এটা নিয়েছে 5.5 টাকা। দেন এটা নিয়েছে গ্রেডেড কোকোনাট, এটা নিয়েছে 4.5 টাকা। আর একটা পাবদার প্যাকেট নিয়েছি, এটা হচ্ছে 8.5 টাকা। মোটামুটি 8-9টা পাবদা বোধহয় আছে, বড় বড় পাবদা ভেতরে রয়েছে 1 কেজি মতো। দেখা যাবে কতগুলো আছে বাড়িতে। আর ইলিশ টোটাল কত কেজি হয়েছে? এটা হচ্ছে 1465। আচ্ছা বেশ। আর তোমার টোটাল বিল কত হবে? টোটাল বিল হচ্ছে প্রায় 59.52। চলো এবার জমিয়ে ঘুরঘুর হবে বাড়িতে গিয়ে। ঠিক আছে। মাছ কিনে আবার স্টেশনে এসে সায়নদাদের টাটা করে বাড়ির পথ ধরলাম আমি আর সৌভিক। বাড়ি ফিরেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কাজে লেগে পড়লাম দুজনে। এখানে মাছগুলো একদম ফ্রোজেন অবস্থায় থাকে, আর বড় মাছগুলো মেশিনে কেটে দেয় দোকান থেকে। সেগুলো বাড়িতে এনে ডিফ্রস্ট করে নিজেদেরই ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এই মাছটা পদ্মার, আর মাছটায় বেশ ডিমও রয়েছে। বাকি সব পিস আলাদা করে গুছিয়ে রেখেছি অন্যদিন ভাজা আর ঝোল খাওয়ার জন্য। আর এখন এই পিসগুলো দিয়ে বানাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা। সাধারণত বড় মাছ আনলে
ডিফ্রস্ট করার পর আমি শুধু হাতেই বড় আঁশগুলো ছাড়িয়ে নিই, নইলে ছুরি দিয়ে আঁশ ছাড়াতে গেলে অনেক সময় চারদিকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর শুধু হাতে আঁশগুলো ইজিলি ছাড়ানোও যায়। মাছগুলো ভালো করে পরিষ্কার করে একটু নারকেল কোড়া, অল্প দই, সর্ষে পোস্ত, সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। আর মাছের পিসগুলোতেও নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর গরম তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিলাম। তবে দুজনের রান্নায় লঙ্কার সংখ্যা দেখে ঘাবড়াবেন না। বাঙাল বাড়ির মেয়ে আর বাঙাল বাড়ির বউয়ের রান্নায় ঝালের মাপটা ঠিক ঠিক না হলে রান্নাটা তো আর জমে না, কি বলেন? এবার পেস্টটা তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা ভাবটা কাটতে জল দিয়ে আরো খানিকক্ষণ নেড়ে আরেকটু নুন দিয়ে নিলাম। ভালো করে ফুটে গেলে এবার একে একে ছেড়ে দিলাম মাছের পিসগুলো। রাতে যদিও সাধারণত আমরা ভাত খাই না, তবে আজকের কথা আলাদা। এমন লোভনীয় সর্ষে পোস্ত ইলিশের যোগ্য জুটি হলো ধোঁয়া ওঠা এক থালা গরম ভাত। অতএব অন্যদিকে ভাত বসানো হয়ে গেল। অবশেষে এত পরিশ্রম আর ধৈর্যের পরীক্ষা দিয়ে তৈরি হলো স্বর্গীয় এই খাবার। কাজেই আর সময় নষ্ট না করে ডান হাতের কাজ সারতে বসে গেলাম দুজনে। পরদিন দুপুরেই বানিয়ে ফেললাম পাবদা মাছের পাতলা ঝোল, সর্ষে পাবদা আর মাছের ডিমের বড়ার ঝোল। আপাতত বেশ কয়েকদিন একটু একটু করে মনের মতো মাছ ভাত খাওয়া যাবে এইসব আইটেম দিয়ে। আমাদের বিভিন্ন ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করুন পরিযায়ীর চোখের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজগুলি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আনটিল দেন, টাটা।